জাতির সবাই অভিভূত হয়েছে যে এই অসাধ্য সাধন। কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে, কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না। দর্শক, কিছুদিন আগে রাজনীতির মাঠে খুবই উত্তপ্ত আলোচনা তৈরি করেছিল নর্ডিক অঞ্চলের 3টি দেশের রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় চুপি চুপি গিয়ে দেখা করার ঘটনা। এমপিওভুক্ত শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। 12 অক্টোবর থেকে শুরু হওয়া তাদের যে দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, অর্থাৎ একদিকে শিবিরের ডাকসু জাকসু চাকসু বিজয়, অন্যদিকে আন্তর্জাতিক সমীকরণ জামাতের পক্ষে মিলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা শিরোনামগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। দর্শক, কিছুদিন আগে রাজনীতির মাঠে খুবই উত্তপ্ত আলোচনা তৈরি করেছিল নর্ডিক অঞ্চলের 3টি দেশের রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় চুপি চুপি গিয়ে দেখা করার ঘটনা। সেখান থেকেই আলোচনা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগকে ফেরানোর কৌশল তৈরি করা হচ্ছে কিনা ইউরোপীয় অঞ্চল থেকে। ইউরোপীয় প্রভাবশালী 3 দেশের রাষ্ট্রদূতরা এই মিটিং করেছিলেন এবং এই মিটিং যখন করেছিলেন তখন তারা ফ্ল্যাগবিহীন একটি গাড়িতে 3 জন চেপে সেই বাসায় গিয়েছিলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় গুলশানে, এবং সেখান থেকে যখন তারা চলে যান ভিন্ন পথে তারা চলে গিয়েছিলেন যেন তাদেরকে সাংবাদিকরা ট্রেস করতে না পারে। কিন্তু কোনো কিছুই তারা ঢেকে রাখতে পারেননি, গণমাধ্যমে খবর চলে এসেছিল, এমনকি গণমাধ্যমে সেই মিটিংয়ের ছবিও চলে এসেছিল। এই ঘটনার পরে, এই ঘটনা যখন অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছিল, তখন নতুন একটা চমক দেখলাম গতকালকে। সেটা হচ্ছে যে এই 3 রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মিটিংয়ের পরে এবার এনসিপি নেতাদের সঙ্গে মিটিং করলেন, তাও এনসিপির কার্যালয়ে গিয়ে নয়, তাদের একজনের বাসভবনে এনসিপি নেতাদের ডেকে নিলেন, ডেকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। সেখানেও কি আওয়ামী লীগের প্রসঙ্গে আলোচনা হয়েছে? কি আলোচনা করলেন তারা, কি বলছে এনসিপি, কি জানা যাচ্ছে গণমাধ্যমে? একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যমের ভাষাটা, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করে দেখব যে এই মিটিং পরপর এই মিটিংগুলো কি ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠকের পর এবার এনসিপি নেতাদের সঙ্গে তাদের বৈঠক, এবং এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হবে কি হবে না, প্রধান উপদেষ্টার জরুরি মিটিং তলব, এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু একটা উত্তেজনা বিরাজ করছে, সেহেতু এই খবরটা খুব একটা বড় আকার ধারণ করতে পারেনি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়। চ্যানেল 24 এই খবরটা তুলে এনেছে। চ্যানেল 24 একটি ছবিও দিয়েছে। তাদের শিরোনামে তারা বলছে যে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক। কোথায় হলো বৈঠক, কারা বৈঠক করলেন, একটু বুঝে নেওয়া যাক, তারপরে আমরা বিশ্লেষণে যাব। বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালকে সকালে এই ঘটনাটা ঘটেছে। নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মেলার সহ সকলে মিলিত হন। এনসিপির প্রতিনিধি দলে সেখানে এনসিপির প্রতিনিধি দল যায়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপপ্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ। এই 3 জন, অর্থাৎ বিদেশি ব্যাপারগুলোতেই দায়িত্বে রয়েছেন তারা গিয়েছেন এই বৈঠকটা করতে। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির নানান আলাপ।
রাষ্ট্রদূতগণ সংস্কার ও জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ব্যাপার নিয়ে আলোচনা করেন, ঐক্যমত অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই সাথে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন। এই খবর যখন দিচ্ছে তখন অসমর্থিত সূত্রগুলোও বিভিন্ন খবর দিচ্ছে। সেই খবরগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এনসিপি নেতাদের সঙ্গে আগামী নির্বাচন কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হলে আন্তর্জাতিক বিশ্ব সেই নির্বাচনকে সমর্থন দেবে না, এই ব্যাপারগুলো এনসিপি নেতাদেরকে জানানো হয়েছে। সেখানেই আওয়ামী লীগ ইস্যুতেও আলোচনা হয়েছে। আওয়ামী লীগকে কিভাবে কোন পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যায়, রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। যদিও এনসিপি নেতাদের কাছ থেকে নর্ডিক দেশের রাষ্ট্রদূতরা খুব একটা পজিটিভ সিগন্যাল পাননি বলেই বিভিন্ন সূত্র বলছে। তবে আওয়ামী লীগের বিষয়ে তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং স্পেশালি ইনক্লুসিভ নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি নির্বাচন ইনক্লুসিভ করা না হয়, নির্বাচনে সবার অংশগ্রহণ যদি না থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো যেভাবে বিতর্কিত হয়েছে, অগ্রহণযোগ্য হয়েছে এবং আওয়ামী লীগের পরিণতি তার ফলে যেটা হয়েছে, এই নির্বাচনও সেরকম দিকে যেতে পারে এবং আওয়ামী লীগের পরিণতি বরণ করার জন্য নিশ্চয়ই এনসিপি কিংবা বর্তমানে কোনো রাজনৈতিক দলই রাজি হবে না। সেরকম ব্যাপারে খুবই মানে গোপনীয়তার সঙ্গে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে এবং যদি সূত্র নাও বলে তাহলে খুব স্বাভাবিকভাবেই মানে এটা অনুমান করে নেওয়াই যায় যে যে তিনজন রাষ্ট্রদূত, একেবারে স্পেসিফিক যে তিনজন রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় গেলেন, একান্তে আলাপ করলেন এবং পতাকাবিহীন গাড়িতে গোপনে গেলেন, তারা যখন এনসিপি নেতাদের তাদের বাসভবনে ডেকে নিলেন, ডেকে নিয়ে আলাপ করলেন, সেই আলাপের মুখ্য বিষয় যে আওয়ামী লীগ হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এটা পাগলেও বুঝে যাবে। কি হচ্ছে, এখান থেকে কি রেজাল্ট আসছে সেটা জানা এখনই সম্ভব হয়তো হবে না। ঘটনার পরম্পরায় বোঝা যাবে যে এই আলোচনাগুলো, এই মিটিংগুলো কি রেজাল্ট নিয়ে আসছে। দর্শক, আপনার কি মনে হয় এখান থেকে কি কোনো রেজাল্ট আসবে কিংবা ইউরোপীয় যে দেশগুলোর এই ধরনের ব্যস্ততা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো, আওয়ামী লীগকে ফেরানো, ইনক্লুসিভ নির্বাচন করা, এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা এর আগেও আমরা দেখেছি। আওয়ামী লীগের আমলেও তারা এই ব্যস্ততা দেখিয়েছে। তারা আওয়ামী লীগের আমলে চেয়েছে বিএনপি জামাত যেন নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ বোঝেনি। এখনও যদি সরকার এবং সরকারের কাছের লোকজন ব্যাপারগুলো না বুঝতে চায় তাহলে একই ব্যাপার হবে, যে লাউ সেই কদুই হবে। আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। একদিকে শিবিরের ডাকসু জাকসু চাকসু বিজয়, অন্যদিকে আন্তর্জাতিক সমীকরণ জামাতের পক্ষে মিলে যাচ্ছে। ক্ষমতা আসা কে ঠেকায়? দর্শক, জামাত যদি বড় ভুল না করে, পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জামাত ক্ষমতা আসবে। জামাত যদি জাস্ট পারফেক্টলি প্রার্থী চুজ করতে পারে, আমি যে কথাটা উদ্বেগের যে কথাটা বলি, জামাতের 90% প্রার্থী অযোগ্য, বেশিরভাগই ভুয়া প্রফেসর, ভুয়া অধ্যক্ষ। বিশেষ করে যাদের নামের পিছনে প্রফেসর, 99% ভুয়া, কেউ প্রফেসর না, এমনকি অধ্যক্ষ যাদের পিছনে তারাও না। তো এই ধরনের অযোগ্য প্রার্থীদেরকে ছাঁটাই করে তারা সংগঠনের দায়িত্ব পালন করবে। তারা কেউ জননেতা না, তারা সাংগঠনিক কেরানি, এটা দরকার আছে, এটি ভালো। কিন্তু জননেতা যারা লেজিসলেচার হবে এদেরকে আউটসোর্স করতে হবে। সাবেক সেনা অফিসার, প্রকৃত অধ্যাপক, প্রকৃত অধ্যক্ষ, এদেরকে আউটসোর্স করে, অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক সেনা অফিসার, এগুলো যদি কাজে লাগাতে পারে, জামাতের ক্ষমতা আসে কেউ ঠেকাতে পারবে না। গণজোয়ার তৈরি হয়েছে। চাকসু নির্বাচনের ফলেও প্রমাণিত হয়েছে যে দেশের জনগণ এখন বিকল্প কিছু দেখতে চায়। বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের পক্ষে মানুষ ভোট দিচ্ছে।
ডাকসু জাকসু চাকসুতে যা দেখেছেন ওইটাই জাতীয় রাজনীতিতে বাস্তবিক চিত্র। জাতীয় রাজনীতির চিত্র এটাই যে আমরা বিকল্প দেখতে চাই, আর বিকল্প জামাতের চাইতে ভালো বিকল্প কেউ নেই। হ্যাঁ, যদি জামাতের চাইতে ভালো বিকল্প কেউ দিতে পারে মানুষ সেটা গ্রহণ করবে, কিন্তু নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই পুরানো কনভেনশনাল যে এস্টাবলিশমেন্ট, তার বিপরীতে জামাত শিবিরের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। অতএব দর্শক, টাকসু জাকসু চাকসু পুরো রাজনীতি ঘুরিয়ে দিয়েছে। জামাতের ক্ষমতায় আসাটা সময়ের ব্যাপার মাত্র। জামাত বি কনফিডেন্ট এবং সাহস করে যোগ্য প্রার্থীদেরকে জাস্ট নমিনেশন দেন এবং শেষ মুহূর্তে প্রার্থী আউটসোর্স করেন, জিতে যাবেন। এখন পর্যন্ত আমি যা দেখছি জামাতের এই তুমুল জনপ্রিয়তা একটা কারণে ব্যর্থ হতে পারে, সেটা হচ্ছে যোগ্য প্রার্থীর অভাবে। আপনাকে মনে রাখতে হবে, একজন ব্যারিস্টারের বিপরীতে, বিএনপির একজন ব্যারিস্টার, তার বিপরীতে আপনি একজন কিন্ডারগার্টেনের শিক্ষক দিয়ে আপনি পারবেন না। হ্যাঁ, তার কোনো পেশা দরকার নেই, সে রাজনীতিবিদ যদি হেভিওয়েট হয় সেটা দিয়েও হবে, কিন্তু সে হেভিওয়েট হতে হবে। কারণ এই ধরনের প্রার্থী, এমপি হওয়ার মতো প্রার্থী জামাতে অভাব। এইটা নিয়ে জামাত সিরিয়াসলি কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তো একদিকে ডাকসু জাকসু চাকসু প্রমাণিত হয়ে গেল যে বিএনপির দিন শেষ, আর একদিকে জামাতের পক্ষে আন্তর্জাতিক যে সারা, আমিরে জামাতের কাছে যেভাবে বিরতিহীন ভাবে প্রভাবশালী দেশের কূটনীতিকরা আসছে, মূলত এই ছাত্র সংসদ নির্বাচনের ঢেউয়ে কূটনীতিকরা আমিরে জামাতের বারান্দায় নিয়ে আসছে, ব্রেকফাস্ট টেবিলে নিয়ে আসছে। এটা অসাধারণ। নইলে এই ডাকসু জাকসু, অনেকে বলে যে এক বাটপার ভুয়ো প্রফেসর আছে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা, চরিত্রহীন, বলে যে তার অবদান। আরে না, এটা জামাতকে জনগণ পছন্দ করে, ছাত্র সংসদে শিবির জিতছে, এই কারণে এই কূটনৈতিক সারা, ওটা কোনো ভুয়ো প্রফেসরের অবদান নয়। অতএব দর্শক, জামাত টাইমলি খেলতে পারলে বাংলাদেশে চাঁদাবাজরা আর ক্ষমতা আসতে পারবে না। নতুন ধরা বাংলাদেশ কায়েম হয়ে গেছে, বাংলাদেশ 2.0, অ্যাট দি সেম টাইম জামাত 2.0। তো জামাত 2.0 বাকি একটাই, সেটা হচ্ছে যে যোগ্য লোককে নমিনেশন দেয়া। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যোগ্য লোককে নমিনেশন দেওয়া হচ্ছে। এই ধারাটা আরো বেশি এক্সিলারেট করতে হবে, এবং আমরা যতটুকু সিগন্যাল পেয়েছি না, জামাতের যাদের প্রার্থী হিসেবে দেখছেন অযোগ্য থাকবে না, এটা পরিবর্তন হবে। বিএনপি কেমন প্রার্থী দেয় ওইটা বিবেচনায়, আরো কারা দাঁড়িয়েছে এগুলো বিবেচনায় জামাতের অনেক কিছুই চেঞ্জ হবে। অতএব আমরা আশাবাদী। দর্শক, যেমন ডক্টর হাফিজুর রহমানকে তুরস্ক থেকে নিয়ে এসেছে, ডক্টর ফয়জুল হক বিএনপি করতেন, একসময় শিবির করতেন, তাকে জামাত মোটামুটি গ্রিন সিগন্যাল দিয়েছে, জামাতের লোকজন তার সাথে কাজ করছে। এইটা হচ্ছে পারফেক্ট রাজনীতি। এগুলো করতে হবে। আরো বিভিন্ন জায়গায় দেখবেন যে যোগ্য লোকজন এসে গেছে, যারা ওইভাবে জামাত না, জামাতের প্রতি সিম্প্যাথেটিক, হেভিওয়েট, তাদেরকেও দাঁড় করিয়ে দিতে হবে যদি যোগ্য হয়। তো দর্শক, জামাতের সর্বশেষ 2টা কূটনৈতিক মিটিং এর খবর আপনাদের সামনে বিশ্লেষণ করব। তো চাকসু নির্বাচনের সাথে এটা রিলেট করলে, চাকসু নির্বাচনের ফলাফলের সাথে রিলেট করলে এটা অভূতপূর্ব। আমিরে জামাতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। পৃথিবীর সব প্রভাবশালী দেশ কারা? একমাত্র ভারত বাদে সবাই আমিরে জামাতের সাথে সিরিয়াল দিয়ে নিয়মিত আসছে। চীন তো নিয়মিত আসছে। চীন কি, চীন জামাত সম্পর্ক কতটা উচ্চ দেয় এটা আপনাদের অনেক আলোচনায় দেখিয়েছে। চীন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামীকে পছন্দ করে ফেলেছে। একদিকে চীন, আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই। ব্রিটিশ হাই কমিশনার নিয়মিত জামাতের মহিলা প্রতিনিধিদের সাথে এসে মিটিং করে যান। আর আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও বিভিন্ন রেস্টুরেন্টে অনানুষ্ঠানিক অনেক বৈঠক হয়, জামাতের সাথে আড্ডা দেয় ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারিরা, হাই কমিশনার বা রাষ্ট্রদূত বাদেও। তো দর্শক, এখানে যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, উন্নত দেশগুলোর, পৃথিবীর প্রভাবশালী ফার্স্ট ক্লাস ইউরোপ এবং নর্মাল দেশগুলো সবাই নিয়মিত বৈঠক করছে। তাই কানাডা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটা এবং প্রভাবশালী। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনার মান্যবর মিস্টার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন 16 অক্টোবর
সকালে রাজধানী ঢাকার বসুন্ধরা আমিরে জামাতের কার্যালয়ে এই সাক্ষাৎ প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। পুরো ডিপ্লোম্যাটিক অনেক হিসাবই চেঞ্জ করে দিয়েছেন। এই সময় হাইকমিশনার পলিটিক্স, যেমন এই যে প্রাতরাশ বৈঠক, এটা কিন্তু ডিপ্লোমেসিতে নর্মালি এই প্র্যাকটিস আমরা দেখিনি, আমির জামাত এটা ইন্ট্রোডিউস করেছেন। এই সময় হাইকমিশনার পলিটিক্যাল কাউন্সিলর মিস্টার মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস্টার ডেব্রা বয়েস ও পলিটিক্যাল অ্যাডভাইজার মিস্টার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মান্যবর হাইকমিশনার আমিরে জামাতের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের পথে এবং এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। নানান বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে আমির জামাতের সঙ্গে ঢাকাস্থ নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল। বুধবারের খবর, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নরওয়ের মাননীয় রাষ্ট্রদূত মিস্টার হাকন এরাল্ড গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। 15 অক্টোবরের কথা দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা আমির জামাতের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় রাষ্ট্রদূত রাজনৈতিক উপদেষ্টা মিস্টার সরওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মাননীয় রাষ্ট্রদূত আমির জামাতের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এই বৈঠকও প্রত্যেকটা বৈঠকের এজেন্ডা, আলোচ্য বিষয় কিন্তু প্রায় সেম। দর্শক, চাকসু নির্বাচনের নজিরবিহীন প্রভাব জাতীয় রাজনীতিতে পড়েছে। ওই চাকসুর যে ফলাফল, ওইটাই জাতীয় রাজনীতির চিত্র। আর জামাত এই ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিক বিজয়ের ফলেই আন্তর্জাতিক সাড়া পাচ্ছে।